রাজপথের আন্দোলন দিয়ে কি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের রায় বদলানো যায়? এমন প্রশ্ন করেছেন আমাদের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। হ্যাঁ, রাজপথের আন্দোলন দিয়েই তো রায় বদলানো যায়। তার অন্যতম উদাহরণ হচ্ছে কাদের মোল্লার ফাঁসি। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু সেই রায়ের পরিপ্রেক্ষিতে একদল অনলাইন অ্যাক্টিভিস্ট তারা ক্ষোভ প্রকাশ করে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল। এই শাহবাগ থেকেই যে আন্দোলন হয়েছিল, পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এর সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন বেগবান করেছিল। সেই আন্দোলনের চাপে পড়ে সরকার তখন ওই অপরাধ ট্রাইব্যুনালের কিছু আইন সংশোধন করে তারা কাদের মোল্লার বিরুদ্ধে যে যাবজ্জীবন কারাদণ্ড ছিল তার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে একটা আপিল করেছিল। সেই আপিল শুনানির পরিপ্রেক্ষিতে কাদের মোল্লার ফাঁসি হয়েছিল এবং ওই একই বছরের ডিসেম্বরে তার ফাঁসি কার্যকর করা হয়। তাহলে ও যে শাহবাগে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে একটা রায় বদলানো গিয়েছিল, তার তো উদাহরণ মাত্র 10-11 বছর আগের কথা। তাহলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তাদের শিক্ষার্থীরা যখন কোটা প্রথা নতুন করে যে ফেরত নিয়ে আসা হয়েছে এর বিরুদ্ধে তারা এখন ফুঁসে উঠেছে। আগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হয়েছিল, সেটা হাইকোর্টের মাধ্যমে সেটা পুনর্বহাল করা হলো। সেই রায় বাতিল করার জন্যই তাদের তো এই আন্দোলন। এবং এবারের যে আন্দোলন তারা করছে সেটা 2018 সালের আন্দোলনের এক সমান নয়। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে চাকরি সেখানে 56%ই ছিল কোটা নির্ধারণ করা ছিল। তাহলে বাকি মাত্র 44% ছিল মেধার ভিত্তিতে তারা চাকরি করবে। ওই কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ তখন এই 56% থেকে নামিয়ে 10% নিয়ে আসার জন্য আন্দোলন সংগ্রাম করেছিল। কিন্তু এর পরিপ্রেক্ষিতে দেখা গেল সেই সময়কার সরকার প্রধান শেখ হাসিনা তিনি এই কোটা প্রথা ক্ষুব্ধ হয়ে কোটা প্রথাই বাতিল করে দিলেন। এবং এরপরে যখন একটা পরিপত্র জারি করা হলো, সেই পরিপত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তান কয়েকজন সন্তান মিলে হাইকোর্টে রিট করেছে। সেই রিট করার পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধার যে 30% কোটা ছিল সেটা পুনর্বহাল করা হয়েছে। তো এই পুনর্বহাল করার ক্ষেত্রে এখানে কিন্তু হয়তো হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু সরকারের ইঙ্গিত থাকে। সরকারের ইঙ্গিত থাকে বলেই এই ধরনের রায়গুলো চলে আসে। এখানে হয়তো অনেকেই বলতে পারে যে হাইকোর্ট তো আইনের মেরিট দেখেই দিয়েছে, কিন্তু এই আইনের মেরিটের মধ্যেও বেশ কিছু বিষয় থাকে। যেহেতু এখানকার বিচারপতিরা আগে থেকেই বলা হয়ে থাকতো যে শপথবদ্ধ রাজনীতিবিদ, তা তাদেরকে যে রাজনৈতিক সরকার তাদের এই চেয়ারে বসিয়েছে তাদের আশা আকাঙ্ক্ষার বিষয়টি এই বিচারপতিরা খুব ভালোভাবেই জানেন। যে কারণে মুক্তিযোদ্ধার যে 30% কোটা খুব সহজেই পুনর্বহাল হয়ে গেছে এবং এটা অ্যাপিলেট ডিভিশনেও এখনো পর্যন্ত স্থগিত করে নাই। পূর্ণাঙ্গ রায়ের জন্য সময় দেওয়া হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে যে 30% কোটা মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া হয়েছিল সেই রায়টা অ্যাপিলেট ডিভিশনেও পর্যন্ত এখনো বহাল রয়েছে। আপাতত এটা বলা যেতে পারে। এখন এর বিরুদ্ধেই ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ইতিমধ্যেই ওই শাহবাগেই তারা অবস্থান নিয়ে সড়ক পথ, রেলপথ এবং নৌপথ অবরোধ করে আন্দোলন বেগবান করছে। তো তাদের এবারের আন্দোলন, যে কথাটা আগেই বলতে চাচ্ছিলাম, একটু কঠিন। তার কারণ ওই সময় আন্দোলন করা হয়েছিল সরকারের বিরুদ্ধে। এবারের আন্দোলনটা একেবারে আদালতের সাথে মুখোমুখি, যে কারণে হয়তো চিফ জাস্টিস এই কথাটা বলেছেন যে আন্দোলন সংগ্রাম করে কোনো রায় বদলানো যাবে কিনা। কেননা এখানে যেহেতু শিক্ষার্থীরা কোনো পার্ট এখনো পর্যন্ত হয়নি, তাহলে আদালতের যে রায় হয়েছে সেটা বাতিল করা হবে কিভাবে? ওই একমাত্র আন্দোলন সংগ্রাম করেই সেটা করতে হবে। এবারে আরেকটা কৌশল করা হয়েছে। সেটা আগে যেমন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা কোটা ছিল, যেমন মুক্তিযোদ্ধা কোটা ছিল,
জেলা কোটা ছিল, নারী কোটা ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটা কোটা ছিল, প্রতিবন্ধীদের কোটা ছিল। এবার একেবারে মুক্তিযোদ্ধাদের কোটা পুনর্বহাল করা হয়েছে, অর্থাৎ একটা আবেগের জায়গা। স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে বা যারা যুদ্ধ করেছে তাদের সন্তানদের জন্য এই কোটাটা নির্ধারণ করা হয়েছে, যদিও তাদের সন্তানদের বয়স এখন কিন্তু আর নেই চাকরিতে প্রবেশের, অর্থাৎ তাদের নাতি নাতনিরাই এখন এই চাকরিগুলো করবে। সরকার এই আবেগটাকে কাজে লাগিয়ে আজকে ওই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটা নির্ধারণ করে দিয়ে তাদের চাকরিতে অনেকটা প্রতিযোগিতাহীন পরিবেশে তাদের চাকরিতে প্রবেশ করাবে। তাহলে এরা থাকবে এই সরকারের প্রতি একটা লয়াল বা অনুগত। এই 30% মানে একটা বিশাল অংশ কিন্তু সরকার তাদের নিজেদের মন মতো করে নিয়োগ দিতে পারবে। তাহলে দীর্ঘ মেয়াদে কিন্তু এই সুফলটা তারা পাবে। এখন যাদেরকে নিয়োগ দিবে তারাও সরকারের বিভিন্নভাবে সাহায্য করে যাবে। সরকারে যদি নাও থাকে আওয়ামী লীগ, তাতেও তারা এই সুবিধাগুলো পেয়ে যাবে। এই সুবিধাটা কিন্তু তারা আগেও পেয়েছে 1996 সালে। তখন আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট এবং জামাত ইসলাম সহ আরো অনেক সংগঠন তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। সেই সময় তারা একটা জনতার মঞ্চ করেছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে, কিন্তু আন্দোলন ঠিক সেইভাবে জমে ওঠে নাই যার পরিপ্রেক্ষিতে হয়তো সরকার বদল হইতে পারে। কিন্তু দেখা গেল সচিবালয় থেকে যখন সচিবদের শিরোমণি মাখা আলমগীরের নেতৃত্বে সচিবরা এসে ওই জনতার মঞ্চে যোগদান করলো, তখন আন্দোলনের নতুন গতিপথ ফিরে পেল। তাদের দেখা দেখি বাংলাদেশের যে 64টা জেলা আছে সেই 64 জেলার জেলা প্রশাসকদের নেতৃত্বে ওই সমস্ত জেলায় জনতার মঞ্চ তৈরি হয়ে গেল। সেখান থেকেও তারা একটা সুবিধা পেল এবং এই সুবিধা নিয়েই তখন আন্দোলনটা এমন পর্যায়ে চলে গেছে যে প্রশাসন আর কোনো অবস্থাতেই সেই সময়কার বিএনপি সরকারকে সাহায্য করে নাই, তারা একটা অসহযোগের মধ্যে চলে গেল। ফলে হয়েছে কি, তখন যত সুবিধা হয়েছে ওই আন্দোলনের সব সুফল ভোগ করেছে আওয়ামী লীগ। আর ওই সময়কার যত ডিসি ছিল তাদের নিয়োগ কিন্তু হয়েছিল 1973 সালে একটা বিশেষ ব্যাচ, যাদেরকে বলা হয় তোফায়েল ক্যাডার। ওই তোফায়েল আহমেদ সাহেব এখনো আছেন, তিনি তখন ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব। তার তালিকায় ওই সমস্ত ডিসিরা ওই সময় নিয়োগ পেয়েছিল। এই একটা সুযোগ সুবিধা পায় যে তাদের একটা আনুগত্য থেকে যায় সেই সরকারের প্রতি, সেই দলের প্রতি। এখন যদি আওয়ামী লীগ সরকার ঠিক এই মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের বিশেষ কোটায় বিশেষ ব্যবস্থায় তাদের এই প্রশাসনের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে নিয়োগ দিয়ে যায়, তাহলে এরা আজীবন আওয়ামী লীগের প্রতি অনুগত থাকবে। আর এই সুযোগগুলো তারা কিন্তু নিতেই থাকবে, পাবে। যদি তারা সরকারে না থেকে সরকারের বাইরে থাকে, তখনও তারা এই সুবিধাগুলো পেয়ে যাবে।